হুম হুম খাট আলমারি শোকেস ছাড়া আর কোনো জিনিস আমার গোছানো নেই। প্রত্যেকটা জিনিস এদিক সেদিক ফেলে রেখে দিয়েছে। তো এই যে এখন টুকটাক করে সবাই মিলেই ঘরের কাজগুলো করতে হবে। শুরু তো করলাম, এবার দেখি শেষ পর্যন্ত কতটা কি করতে পারি। আজকের ভিডিওতে তোমাদেরকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো শুভেচ্ছা ভালোবাসা দিচ্ছি ঠিকই, কিন্তু যে অবস্থায় আমরা মানে কাজগুলো করছি সেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তোমরা যদিও ভিডিও দেখে মানে বুঝতেই পারছিলে যে কি পরিমাণে আমাদের অবস্থা খারাপ এই ঘরের অবস্থা দেখে, আর আমরা মানে নিজেরা এখানে সশরীরে উপস্থিত। তো বুঝতে পারছো যে আমাদের কতটা সিচুয়েশন খারাপ যাচ্ছে। সেলফের উপরে রাখা বড় বড় সব গামলা, কড়াই, থালা, বাসন যা ছিল সব কিছু নিচে পড়া ছিল। আর যত টুল, তারপরে চেয়ার টেয়ার রেখে গেছিলাম সব লন্ডভন্ড করা। আর এদিকে যে দুটো তোষকেই কেটেছে। এবার আমরা কিন্তু ওই যে নিচে মানে যে তোষকটা নিচে আছে বুঝতে পারছিলাম যে এটাও কেটেছে, কিন্তু ঠিক কোথায় কেটেছে সেটা বুঝতে পারছিলাম না। আর উপরে যে তোষকটা আছে সেটা তো একদম উপর থেকে খেয়ে খেয়ে নিচ পর্যন্ত পুরোটাই খাওয়া। এবার ওকে বললাম একটা ব্যাগের মধ্যে করে তুলোটা রেখে দিই, যদি এই তোষকটা ভেঙে আমরা মানে ইয়ে করি আবার নতুন করে ঠিক করি, তাহলে তো এই তুলোগুলো দিলে কিছুটা তুলো আমাদের মানে কিনতে কম লাগতে পারে। পুরনো তোষক দিয়ে বানালে দেখবে কম খরচে তোষক হয়ে যায়। তারপরে দেখি এই যে আমাদের আগের খাটের যে প্লাইটা ছিল, তো আগের খাটটা তো ভেঙে পড়েছিল। তোমরা আগের ভিডিও যারা দেখেছো তো জানোই, স্টিলের খাট আমরা 4-5 জন মিলে বসতে চেয়েছিলাম, তারপরে কিন্তু ভেঙে গেছিলো। আমার বাবা মা এসেছিলো তখন। তো এবার ওই খাটের প্লাইগুলো না ভালো আছে, একটা প্লাই তো ভাঙাই খাটের মধ্যেই ভেঙে পড়েছিল। অর্ধেকটা একদম মানে 80%টাই ভাঙা ছিল, আর 20% এমনি আর কি লেগেছিলো, আরেকটা প্লাইটা ভালো। তো যেটা আর কি ভাঙা ভাঙা সেটার মধ্যে দেখি না গুণে ধরে পুরো একদম গুণের গুঁড়া টুড়া একদম ভর্তি। তো ওকে বললাম এটার থেকে কিন্তু আমাদের এই খাটের মধ্যে গুণ ধরতে পারে, তাহলে তুমি ওটাকে বাইরে বের করে দাও, আর যে প্লাইটা ভালো আছে সেটা খাটের মধ্যে থাক। মানে দুটো ঘর আমরা সামলাতে নিয়ে হাঁপিয়ে যাচ্ছিলাম বারবার। মাও ওইদিকে টুকটাক কী কী কোটা টোটা একটু একটু সরাচ্ছে। আমি বারবার বলছিলাম তোমাকে করতে হবে না, বসে থাকো, কারণ কোথায় কি হাত দেবে বুঝবে না। মানে ভয়ে কাজ করছি। মানুষ একটা আছে যে নির্ভয়ে বাড়ির কাজ কে না করতে চায়। আমরা প্রত্যেকটা মহিলা মানুষ কিন্তু বাড়িঘর গুছিয়ে রাখা, সংসারের কাজ করতে ভীষণ ভালোবাসি, কিন্তু এত ঘরের এইরকম অবস্থা দেখে মানে কোথায় কি হাত দিব, কোথায় হাত থেকে কি বের হবে, একটা যে আতঙ্ক, একটা যে মারাত্মক ভয়, সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। তো এই তোষকটাকে 3 জনে মিলে এটার উপরে তুললাম। দেখো এই যে আরো একজন বীর। শেষ করছে সব, সব শেষ। ভগবান, হুম দেখো আস্তে ধীরে খুলো, দেখো এটার মধ্যে কিছু আসে নাকি আবার। এই যে তোষকটা, এটা তোষক বলা ভুল, এটা কিন্তু জাজিম। হ্যাঁ মানে তোষকের থেকে যেটা মোটা হয়, এটা এত ওয়েট কল্লোল কিন্তু একাই পারে না, 2-3 জনে মিলে এটাকে তুলতে হয়, 2জনেও হয় না, এটা এত ভারী। তো এইটাকেও দেখো কেটে একদম ঝুরঝুরে করেছে। মানে কি বলো তো, অনেকেই বলে যে খাটে বিছানো থাকলে এতটা ইঁদুর কাটে না। তো এবার দেখো আমরা তো যেটা জানতাম যে খাটে পাতা থাকবে, আমরা কেউ শোবো না, আর এদিকে এসে ইঁদুর মানে কেটে শেষ করবে, সেই কারণেই কিন্তু ওই ব্যবস্থা রেখে গেছিলাম। এর আগের বার যখন আমরা এসে দেখেছিলাম তখন কিন্তু দেখলাম যে না, যেভাবে রেখে গেছি একটা তোষকের উপর একটা তোষক পুরো মানে ভাঁজ করে সুন্দর করে রেখে গেছিলাম সেরকমভাবে আছে। কিন্তু এইবার কিন্তু পুরোটাই উল্টো। মানে সবার প্রথমেই দরজাটা খুলে ওটাই চোখে পড়লো, আর মার ঘরে গিয়ে তো পুরো আরও একদম অবাক হয়ে গেছি যে কিভাবে সম্ভব এগুলো। আর আমি যেদিকে সিলিং টিলিং সব কিছু আর কি ঝেড়ে নিচ্ছি, আর ওই
লাঠিটা দিয়ে না বারবারই আওয়াজ করছি। এর আগেও আরেকটা লাঠি দিয়ে পুরো একদম আওয়াজ করে গেছি সিলিংয়ের মধ্যে, যদি কোনো কিছু বাসা করে থাকে তাহলে যেন আওয়াজে পালিয়ে যায়। এবার বিষাক্ত কিছু আছে কি না সেটাই আর কি একটা ভয়। এর আগের তারিখে যখন এসেছিলাম এতটা ভয় আমরা কেউ পাচ্ছিলাম না, কিন্তু এইবার যেন এসে মানে প্রচুর একটা আতঙ্ক, ভয় যে এই সিলিংয়ের উপরে কি না জানি আছে। তার মধ্যে ওরা মানে বিষাক্ত পোকাটা ওরা কিন্তু ইঁদুর খেতে আসে। আমাদের ঘরে ইঁদুরের পুরো বাসা, মানে ইঁদুরের পুরো সংসার এখানে, ছোট বাচ্চার থেকে বুড়ো পর্যন্ত সব মানে জেনারেশনেরই ইঁদুর পাবে আমাদের ঘরে। এবার ওগুলোকে ধরতে যদি বিষাক্ত কিছু এসেও থাকে তো আমাদের আওয়াজে হয়তো কোনো জায়গায় লুকিয়ে আছে, পরে যদি বের হয়, অন্ধকারে যদি বের হয়, এই যে একটা মানে সবার চিন্তা মাথার মধ্যে, তো এইগুলো নিয়েই কাজ করতে হচ্ছে। তো এইদিকে আমি কাজ করতে করতে একজন কাকিমা আসলো, তো কাকিমার সাথে গল্প করতে করতে কাজ করছিলাম। কাকিমা বলছিল কি অবস্থা হয়েছে ঘরটার। তো আমরা তো থাকি গ্রামে, জানোই একটা মানুষ মানে অনেক দিন পর আসা বা হঠাৎ করে কেউ যদি তোমার বাড়ি আসে তাহলে কিন্তু আশেপাশে সবাই আসে দেখা করতে, যেটা খুব ভালো লাগে। কারণ এরকমই তো মানে দরকার না, সবার সাথে কথা টথা বলে খুব সুন্দরভাবে থাকা, যেটা গ্রামে একমাত্র বেশি দেখা যায়। তো যাই হোক, এখন গল্প করে করে কাজটা করছি, এটা ভালো লাগছে। অনেক দিন পর এসেছি, মানে মেয়েদের বলো তো কি যে বিয়ের পরে শ্বশুরবাড়ির এলাকার যারা থাকে তারাই মনে হয় যে নিজের একদম পরমাত্মীয় এরকম হয়ে যায়। কারণ দূরে কোথাও যখন যাওয়া হয় দেখবে বাড়ি ফেরার পর কে কেমন আছে, কে কি করছে, মানে কতটা কি, এগুলো কিন্তু কথা বলা হয়, এবং কেউ ফোন করলেও তাই। তো এটাই আর কি। তো কাকিমা আসার পর মানে কথা বলে বলে কাজগুলো করছিলাম। আর এই যে এবার রথযাত্রা গেল না, তো রথযাত্রায় তো আমরা ওখানে ছিলাম, কিন্তু এখানে কিন্তু আমাদের বাজারে মানে বিশাল বড় একটা র্যালি হয়েছিল রথযাত্রায়, মানে দারুণভাবে উদযাপন হয়েছে। তো আমরা থাকলেও যেতাম, এবার মানে যাইনি না, এটা নিয়ে আর কি বলছিলাম, কথা বলছিলাম। যেমন দুর্গাপূজার সময় তো আমাদের তো একটা কমিটি রয়েছে, এবার আমরা যখন পুজোতে না থাকি তখন কিন্তু কমিটির সবাই আমাদেরকে খুব মিস করে। খাবার নিয়ে আসলো। দুপুরে তো ও হোটেল থেকে খাবার নিয়েই এসছে, কিন্তু আমাদের খাওয়ার সময়টুকু নেই। আর ওর তো মুখের দিকে পুরো তাকানো যাচ্ছে না, এই রোদটা উঠেছে, মানে দুপুরের কি কড়া রোদ। এই রোদের মধ্যে ও বারবার যাচ্ছে এটা ওটা, মানে টুকটাক জিনিসপত্র তো লাগছে। যেমন সকালবেলা কি খাবো করে বিস্কুট আর কেক নিয়ে আসলো। তারপরে আবার এই যে রাতে কি রান্না করবো সেটা আমি ওকে বললাম এখনই যেও না, এখন আনলেই তো আর আমি রান্না করতে পারবো না। তো তারপরে ও আর মানে আনেনি রাতের রান্নার জন্য, কিন্তু দুপুরবেলা কি খাওয়া হবে সেটা আর কি আমার কাছ থেকে জেনে তারপরে গেছিলো। বলছিল কি বিরিয়ানি আনবো, কিন্তু সত্যি কথা মানে বলি তোমাদের, এখানে বিরিয়ানি অতটা ভালো লাগে না খেতে। তার মধ্যে আমরা এতটা জার্নি করে এসে এখন আবার যদি এত কাজবাজ করার পর বিরিয়ানি খাই, সেটা আর মনে হয় না যে ভালো হজম হবে। তো ওই জন্য ওকে বললাম তুমি ভাত মাছ এগুলোই আনো, মানে সেদ্ধ ভাত হলেও এখন মনে হবে অমৃত। তো সেই কারণে ও কিন্তু ভাত নিয়ে আসলো। তো আমি যতটুকু কাজ করার করে এখানে এসে যে খাওয়ার জন্য থালা গ্লাস সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, ভাত বাড়বো সকলের জন্য। লাগাইও না। তো 70 টাকা করে এক প্লেট, মানে এক প্লেটে থাকে ভাত ভাজা একটা সবজি আর হচ্ছে মাছের ঝোল। তো এখানে 3 প্লেট আর কি খাবার নিয়ে এসছে 3 জনের জন্য, কিন্তু যতগুলো ভাত দিয়েছে এরা। কতগুলো করে ভাত দিছে? একটা করে প্যাকেট তুলছি এই হয়েছে, আবার একটা বলছি এই হয়েছে, এবারে একটা প্যাকেটে আমরা 2 জন খেতে পারবো, এতগুলো ভাত দিয়েছে। দুটো প্যাকেট 3 জনে খাই। হ্যাঁ খাওয়া দাওয়া, মাছের ঝোল, করলা ভাজা, তার সাথে আরেকটা কি সবজি যেন ছিল, ওটা নেওয়া হয়নি। খাওয়া দাওয়া করে আর 2 মিনিটও বসার মতো সময় পাইনি, কারণ সেই আমরা বাড়ি ঢুকেছি যখন 11:30 না 11টার মতো বাজে। তো এখনও পর্যন্ত যদি কাজ শেষ না করি, সন্ধ্যা হয়ে গেলে পরে কোথায় কোথায় হাত দেবো, কি বেরোবে, মানে এই যে একটা ভয় যে সন্ধ্যা হওয়ার আগেই আমাদেরকে কাজ যেভাবেই হোক শেষ করতে হবে। তারপরেও কি সন্ধ্যার আগে পর্যন্ত আর কাজ শেষ হয়? এই যে ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, এটা 2 থেকে 3 দিন লাগবে, মানে একদম ফুল আগের মতো মানে ঘরটাকে তৈরি করার জন্য। যে অবস্থা, প্রতিটা জায়গায় নোংরা, প্রতিটা জায়গায় ইঁদুরের কাণ্ড, বাথরুমটা এক ঢুকাই যাচ্ছে না, চিকা, মানে তোমরা তো চিনোই, চিকায় মনে বলো তোমরা, না ছুঁচু বলো অনেকেই। তো ওগুলো পুরো পটি টটি করে পুরো ভাসিয়ে রেখেছে বাথরুম।
মানে কি অবস্থা, মনে হচ্ছে যেন আমাদের ঘরে ওরা পিকনিক করেছে, ইঁদুর ছোচো যাই হোক, বিষাক্ত পোকামাকড় যাই হোক, আর গিয়ে পটিটা ঠিক একদম বাথরুমই করে এসছে। মানে এই একটা অবস্থা। তো ঘরে ঢুকে একটু শান্তিমতো বাথরুমেরও যাওয়ার আমাদের অবস্থা নেই, কারণ আমাদের মোটরের লাইনও ইঁদুর কেটে রেখেছিল। তারপরে ও তো আগের বার যখন আমরা এসেছিলাম 6 মাস আগে, তখনও কিন্তু ওই মোটরের তারটাই কেটেছিল। তারপরে ও মানে ওটাকে জোড়াতালি দিয়ে খুব সুন্দর করে আবার মোটরটা চালু করেছিল। ও মা, এইবার এমন জায়গায় কেটেছে যেখানে আমাদের মানে আমরা নিজেরা পারবো না। তো ওই জন্য তারপরে ওই যে আমাদের বাড়িতে যে ইলেকট্রিক দাদাকে সবসময় খবর দেওয়া হয় কাজবাজ করার জন্য কারেন্টের, তো ওই দাদাকে তারপরে ফোন করলো। তারপরে দাদা বলল যে ঠিক আছে আসছি। আসছি বলে 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা তাও আর আসে না। তারপরে ওনার কাজ মানে শেষ করে হয়তো তারপরে এদিকে তারপরে আসার পর তো মিকির কাণ্ড, মিকি পুরো চিৎকার চেঁচামেচি। আর আমি এই যে এত কাজবাজ করছি না, মানে আমার অন্যদিকে তাকানোর সময় নেই। মানে মনে হচ্ছে যেন আমি কতক্ষণ এই কাজগুলো সারবো। মানে আমি কি বলতো যে অর্ধেক কাজ আজকে করব, অর্ধেক কাজ কালকে করব, এইভাবে আমি পারবোই না। আমার কথা হচ্ছে আগে সংসার সামলাবো, গুছাবো, তারপরে তুমি বিছানায় শোও না কি করো করো। মানে এটা হচ্ছে আমার ভাবটা। সে তো তোমরা ফ্ল্যাটে দেখতেও দেখেছো যে কোনো জিনিস আমি মানে কাজ ফেলে রাখি না, যেটা যেদিন সেটা সেদিনই না করলে আর ভালো লাগে না। তো এই যে কাজ শুধু বেড়েই চলেছে। এই আলমারির উপর থেকে দুটো বড় বড় প্যাকেট মানে ঝাড়ু দিয়ে ফেললাম। আলমারির উপরে ছিল, সেখানে আরও কী কী প্যান্ট ছিল কলমের দোকানের, ওগুলোও কেটে শেষ করেছে। তারপরে এই যে আলমারির সাইডে আমরা রেখে গিয়েছিলাম রিং লাইট, তারপরে আরও কিছু কী কী যেন রেখেছিলাম, ওগুলোকে কেটে শেষ করেছে। মানে রিং লাইটের তার, ওয়াইফাইয়ের তার, তারপরে মোটরের তার, এগুলো সব মানে কেটে টুকরো টুকরো করেছে। ফ্রিজটা যদি থাকতো ফ্রিজটাও যেত, টিভি থাকলে টিভিও যেত। তো কারেন্টের লাইন তো সেরকম একটা বাইরে বেরিয়ে নেই, শুধুমাত্র ওই ওয়াইফাই, তারপরে মোটর, আর হচ্ছে রিং লাইটের যে ইয়েটা ছিল এটা ওরা পেয়েছে, বাস কেটে কেটে শেষ। আর এত পরিশ্রম করতে গিয়ে আমার গলাটা যেন আবার আগের মতো একটু ভাঙা ভাঙা লাগছে। তো তোমাদের শুনতে যদি অসুবিধা হয় তো প্লিজ একটু মানে অন্যরকমভাবে নিও না আর কি। মানে গলাটার জন্য না আমার মনে হয় যে ধুর কী যে বলছি, গলার জন্য মনে হয় কারো শুনতে খারাপ লাগবে। আর এই পাশে আমি যত কৌটা ছিল রান্নাঘরে, ওই যতগুলো ইঁদুর কেটে নিয়েছে সবগুলো কৌটা আমি ওকে বললাম যে তুমি এগুলো এক হলে ফেলে দাও, আর নয়তো বিক্রি করে দাও। তারপরে ওই বলছিল যে না ফেলে দেবো কেন, ওগুলোকে বিক্রি করা যাবে। ওই যে লোকটা আমাদের কাছ থেকে সবসময় জিনিসপত্র নেয়, প্লাস্টিক টিন ওনাকে আর কি খবর দেওয়া হবে, এসে নিয়ে যাবে। আর এই পাশে মার খাটের উপরের এই পাশে জানলার মধ্যে এত গুণের গুঁড়া জমেছে, মানে 6 মাসে এইগুলোর অবস্থা এমন হয়েছে। জানলার ফ্রেমগুলোর থেকে অনেক গুণের গুঁড়া বের হয়। তো খাটটা শুধু ঝাড়ু দিলে হবে? জানলার ফ্রেম থেকে তো না আবারও গুণের গুঁড়া ভরে পুরো খাট একদম নোংরা হয়ে যাবে। সেই কারণে জানলার ফ্রেম টেম সব কিছু একবারে ঝাড়ু দিয়ে নিচ্ছি। মার ঘরটা তো আরও বেশি ভয় লাগে, কারণ এই ঘরের সেলফের উপর থেকেই কিন্তু ওই গামলা কড়াই এগুলো সব ফেলে দিয়েছিল। তো এইবার ভাবছি কি জানি এই ঘর মানে এই ঘরে আর কি যে রয়েছে, কি যে দেখতে পারবো। আর এই ঘরে খাটের নিচেও কিন্তু কিছু জিনিস রয়েছে, আমাদের চৌকি রয়েছে একটা, মানে জল চৌকি আর কি, তারপরে আছে একটা বড় হাঁড়ি, তারপরে এই যে একটা বস্তার মতো দেখতে পাচ্ছ, এখানে রয়েছে আবার দোকানের কিছু জিনিসপত্র। আমাদের রাখার তো আর এক্সট্রা জায়গা নেই, এইভাবেই এই ঘরে ও ঘরে রাখা হয়েছে। একটানা এতগুলো কাজ করেও কিন্তু আর কাজ মানে শেষ হচ্ছে না। এই যে মার ঘরের তোষকটা এখন এখানে এনে বিছানাটা করব। আমাদের ঘরের তোষকটা পেতে রেখেছি, এবার এই ঘরের বিছানাটা করতে গিয়ে যে এইগুলো আবার সেলাই করতে হবে। তো এগুলো যদি আজকেও আমি না পারি তো কাল বা পরশুর মধ্যে আমি সেলাই করে কমপ্লিট করব। যদিও এই তোষকটা ভেঙে বানাতে হবে, কিন্তু এখন তো একটা আপাতত কোনো কিছু করতে হবে। বাড়ি এসছি কটা দিন থাকবো শান্তিতে, সেই কারণেই কিন্তু এত কষ্ট করে সব কিছু গোছগাছ করা। প্রত্যেকটা সময়ে এসে ঘর দোর গুছিয়ে রেখে যাই, আর প্রত্যেকটা সময়ে বাড়ি এসে এই তুফান যুদ্ধ করতে হবে। আর মিকির চোখ শুধু খুঁজছে ইঁদুর, মানে ওই যে তখন পেয়েছে দুটো ইঁদুর, এখনও কোনো আওয়াজ করলেও দৌড়ে আসছে, মনে করছে যে ইঁদুর। তো ওই যে গেছো ইঁদুরগুলো দেখলে তোমরা, মানে সেই ইঁদুরের যে বাচ্চা, সবগুলো বাচ্চাই কিন্তু আমরা পেয়েছি। আর অন্য কোথাও থাকলে তো হাত না পড়লে তো আর পাওয়া যাবে না। এবার এরা তো বাচ্চার খোঁজে নিশ্চয়ই আসবে, যখনই আমরা লাইট টাইট অফ করব, ঘরে ঘুমাবো, মানে নীরব দেখে হয়তো আসবে। সেটাই দুজনে মিলে কথা বলছিলাম যে আবারও না উৎপাত শুরু হয়ে যায় রাতে ঘুমানোর পর। ঘর থেকে কত জিনিস যে আমি ঝাড়ু দিয়ে ফেললাম তোমরা একটু পরেই দেখতে পারবে। আর এই যে যতগুলো কন্টেনার দেখতে পাচ্ছ, কি সুন্দর শাশুড়ি বউ মিলে শুকোতি দিয়েছিলাম পাট পাতা দিয়ে। আর আমার না ভীষণ ভালো লাগে শুকোতি, মানে হচ্ছে পাট পাতার শুকনো পাতা,
যেটাকে এখানে শুকতি বলে। তো দুজনে মিলে এত সুন্দর করে দিয়েছিলাম, এটাকেও ইঁদুরে কেটেছে, মানে কন্টেনারটা ইঁদুরে কেটেছে। তো এবার নিশ্চয়ই ওদের লালা বা কিছু মানে ইয়েতে পড়েছে শুকতিগুলোতে, তো সেগুলো আর খাওয়া যাবে না। তারপরে আরও যতগুলো কন্টেনার ছিল, একটার মধ্যে ছিল হচ্ছে শুকনো লঙ্কা, আর একটার মধ্যে তেজপাতা ছিল, সবগুলো কন্টেনারের মুখ কেটে কেটে টুকরো করে রেখেছে। আর একটা বড় ড্রাম ছিল যেটার মধ্যে আমি ওই যে কলকাতায় যেমন একটা ড্রাম আছে, দেখো দেখো যে তোমরা, যেটার মধ্যে আমি মুদির দোকানের জিনিস রাখি, তো বাড়িতেও কিন্তু এমন একটা ড্রাম আছে যেটার মধ্যে আমি মুদির দোকানের জিনিসপত্র রাখতাম। তো এইটারও মাঝখানে একদম পুরো টুকরো করে রেখেছে। ঘরে তো ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি, এবার বাইরেটা ঝাড়ু দেওয়ার জন্য আমাদের ঝাড়ু ছিল না, যেটা ছিল ওটা পুরো জল টল পড়ে নষ্ট হয়ে গেছে। তো ওকে একবার পাঠিয়েছিলাম ঝাড়ু আনতে, যে তখন বলছিলাম না যে বারবার মানে বাজারে যাচ্ছিল টুকটাক এটা ওটা আনতে। তো একবার আনতে গেছিলো সাবান, মনে হয় সাবান না সার্ফ যেন আনতে গেছিলো, তারপরে নিয়ে এসছে যে ঝাড়ু। তো এবার ঝাড়ুটার আগাটা একটু আমি কেটে দিয়েছি, আর নয়তো যে এইভাবে ঝাড়ু দেওয়া যেত না। ও তো গেল ওই 3-4 বার দোকানে, মানে বাজারে, আমাকে আবার এখানে একটা পাড়ার দোকানে যেতে হবে বাজার আনতে। আচ্ছা বেকি আছে, বেকি এটা কাটবো। আর নাই তো বেগি আচ্ছা বেকি আনেন কালকে, কাটা লাগবে। জঙ্গলে যাই ইয়া শুরু তার দেখো ইয়া কাটি কাটি দিছ। বেকি আনেন একটা, বেকি। কাকু কি বলছিল বলো তো, যে যত জঙ্গল হয়েছিল মুই ওটা কাটি দিস, মানে ওটা কেটে দিছে, ওটা তাই বললো আর কি, যে গাছের ডালটা সব কেটে দিয়েছে। তো সেটা আমি মানে যখন বাড়িতে ঢুকি তখনই তো আমি দেখলাম যে এখানে আরও অনেকগুলো গাছ ছিল, তো গাছের ডাল কেটে দিয়েছে সামনের টুক শুধু, মানে পেছনে তো আরও পুরো জঙ্গল আছে, ওই জবা গাছ আছে, তারপরে আরও অনেক লতা গাছ নিচের থেকে উঠে উপরে উঠেছে। আর যে জমিটা আমাদের পাশের জমিটা, ওই কাকুর ওয়াইফ মারা গেছে কয়েক মাস আগে, তো ওই জন্য ওই কাকু এখন আর এই জমিতে বেশি একটা আসে না। তো এবার না আসার ফলে পুরো ওই জমিটা মানে এত জঙ্গল হয়েছে, দেখলে পরেই ভয় লাগে, যেটার মধ্যে না জানি কত পোকামাকড় কত কিছু আছে। তো ওই জন্য যে চট করে গিয়ে ওই জায়গাটার মধ্যে কিছু করতে পারবো সেটাও করতে পারছি না। তবে করব, ওটাও ইচ্ছে রয়েছে, কিন্তু এটাকে ঝাড়ু দিয়ে নিয়ে যাওয়া যাবে না ওখানে, মানে বটি বা মানে বটি বলতে কি বড় লম্বা দা বা আরও অন্যান্য অনেক ধারালো যেগুলো থাকে, যেগুলো দিয়ে মানে গাছ টাছ কাটা যায় বা কিছু, সেগুলো দিয়ে দিয়ে কেটে কেটে ভিতরে ঢুকতে হবে। আর নয়তো ওই জঙ্গলের মধ্যে ডাইরেক্ট পা দিলে বুঝতেই পারছো ওখানে কিছু থাকলে চোখে তো দেখাই যাবে না, আর বিষাক্ত পোকামাকড় বলো বা যাই বলো, কেউ নিজে আঘাত না পেলে আঘাত কিন্তু মানে করে না, ওদের একটা ইয়ে আছে বিষাক্ত পোকামাকড়ের কথা, যেটা আর কি জানি, যে ওদের গায়ে আঘাত না লাগলে নাকি কিছু করে না। রাস্তায় টাস্তায় এত পাতা পড়ে আছে, মানে পোড়া বাড়ি যেরকম হয়, যে বাড়িতে কেউ না থাকলে যে অবস্থা হয়, মানে বাড়িটার দূর থেকে দেখা যাচ্ছিল যে এই বাড়িতে কেউ থাকে না, এমন একটা অবস্থা হয়ে আছে, চারিদিকে পাতা জঙ্গল, মানে আর ঘরের মধ্যে গেলে তো মনে হবে যে এদের করে থাকে না, মানে রীতিমতো একদম পিকনিক থেকে শুরু করে সব কিছু হয়, মানে এরকম একটা অবস্থা। তো এবার এই জায়গাটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে আমার এমন অবস্থা হয়েছে যে আমি বেঁকলে সোজা হতে পারছি না, আর সোজা হলে বেঁকতে পারছি না, আমার এমন কোমরের অবস্থা হয়েছে। দেখবে একটা জিনিস, আমি ঝাড়ু দিতে দিতে কিন্তু সোজা হতে পারছি না, সেই অবস্থাতেই আবার ঝাড়ু দিচ্ছি, আর সোজা হলে আবার বাঁকতে ইচ্ছা করছে না। তো মিকি এখানে বসে বসে জাস্ট দেখছিল যে আমরা কি করি, মানে মিকি এতটা ভদ্র যে বাইরে বেরিয়ে আসবে দৌড়ে বা কিছু করবে সেটা কিন্তু করছে না, এক হলে ওই জানলার দিকে দেখছে, আর নয়তো এই সিঁড়ির মধ্যে বসে থেকেই দেখছে। সবচেয়ে বেশি কী ভালো লাগছে বলো তো, যে বাড়ির যারা আমরা বাইরে ছিলাম সবাই একসঙ্গে বাড়িতে এসেছি। এবার তুমি আলু সিদ্ধ ভাত খাও আর এত কাজই করো, একটা মনের একটা শান্তি লাগছে। এইবার কিন্তু আমার ওষুধের সাইড ইফেক্টটা অনেক বেশি ছিল, মানে এখনও আছে সাইড ইফেক্ট, কারণ একসঙ্গে অনেকগুলো ডোজ দিয়েছিল মাঝখানে। তো এইবার যে শরীর মানে এত দুর্বল হয়েছে আমার, যে কাজগুলো করতে নিয়ে পুরো হাঁপিয়ে যাচ্ছিলাম, এবং সারা শরীরে এত ব্যথা হচ্ছিল কোমর থেকে পা বিশেষ করে। তারপরেও কিন্তু আমি চুপ করে বসে থাকার লোক না, সব কিছু সেরে তারপরে শো বা বসো সেটা একটা কথা, জানি যে আজকে হয়তো চাপটা বেশি, কালকে হয়তো এতটা চাপ থাকবে না, সেটাই মনকে বুঝিয়ে নিয়ে তারপরে কিন্তু কাজগুলো করছি। এবার বাইরে ঝাড়ু টাড়ু দিয়ে ঘরে আসলাম, যে ঘরটা তো মানে মোটামুটি ঝাড়ু টাড়ু দিলাম, কিন্তু মুছা
মুছামুছির কাজটা হয়নি। তো এই যে ড্রেসিং টেবিল, এটার উপরেও তো ইঁদুরের সব মানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিল। আর এদিকে দেখো মিকিটা পুরো টায়ার্ড হয়ে ঘুমাচ্ছে। তো ওই যে দেখো বিছনা টিছনা সব কিছু ঝেড়েছি, এবার হচ্ছে মোছার পালা। ড্রেসিং টেবিলটা মুছে মানে পরিষ্কার তো প্রথমে করে গেলাম নিচের অংশটা, আর এখন এসে উপরের অংশটা পরিষ্কার করে নিয়েছি। মানে বাড়ি আসার পর এতটা কষ্ট, এখন শুধু মনে হচ্ছে যে উফ, না আসলে মনে পারতাম। তো সেটা মনে হলে তো হবে না, বাড়ি তো বাড়িই হয়, আর ভাড়া বাড়ি তো ভাড়া বাড়িই হয়। বাড়ির আনন্দটা মানে অন্য কিছুর সাথে ভাগাভাগি করা যাবে না। তো এদিকে মিকিকে দুপুরে ভাত দেওয়া হয়েছিল, সেই ভাতটা আমি আর কি মানে সরিয়ে এই জায়গাটা মুছছি। হাতে মুছছি কেন, তাই তো যে মপটা আনলাম দেখলে, সেই মপটা দিয়ে কত সুন্দর করে আরামে ঘরটা মুছতে পারতাম। এখন মপটাকে স্পিন করতে নিয়ে দেখি স্পিনের যে মানে যেটা সিস্টেম থাকে মপের বক্স, মানে যে বক্সটা আছে সেটা খারাপ হয়ে গেছে। মানে আমি মপটাকে কোনোভাবে আর কি ঘোরাতে পারছি না। তো ঘোরাতে না পারলে সেটা শুধু ধোয়ার পর তো আর মুছা যাবে না, সেটা জলটাকে ভালো করে নিগড়ে তারপরে তো মুছতে হবে। তো সেই জলটা আমি নিগড়াতেই পারছি না। তো এবার আমাকে বাধ্য হয়ে সেই হাত দিয়ে মুছতে হচ্ছে, কারণ ওই মপ দিয়ে মুছলে তো পুরো মানে জল জল হয়ে যাবে, কখন কি শুকাবে কোনো গ্যারান্টি নেই। তো সার্ফের মানে জলের মধ্যে সার্ফ দিয়ে ভালো করে তারপরে যে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি পুরো ঘর। ফ্লোর টোরটাও কিন্তু কীরকম একটু সাদা সাদা হয়ে আছে, কারণ বহুদিন মোছা টোচা হয় না, আর তার মধ্যেই ইঁদুর বান্দর সব হচ্ছে তাণ্ডব লাগিয়েছিল। তো এই কারণে কিন্তু এই ঘর একবার মোছাতে এতটা পরিষ্কার হবে না হয়তো, কিন্তু তারপরেও আমি যতটা পরিষ্কার করে হোক মুছতে মানে চেষ্টা করছি। জলের মধ্যে এতটা সার্ফ দিয়ে বারবার ন্যাকড়াটাকে ভিজিয়ে এনে তারপরে কিন্তু ঘরটা মুছছি। বহু বছর পর এরকম হাত দিয়ে কিন্তু পুরো ঘর মুছছি। আর নয়তো তোমরা তো জানোই আমি মপ দিয়ে ঘর মুছি, কারণ যাদের কোমরে সমস্যা থাকে তাদের এই যে এরকম করে ঘর মোছামুছি করা একদম ঠিক না। শুধু কোমরের সমস্যার জন্য না, মানুষ এখন মানে যত আপডেট হয়, সেই হাত দিয়ে একসময় বিয়ের পরে যখন এসে দেখেছে মাটির সব ফ্লোর, মানে মেঝেটা হচ্ছে মাটির, তো সেই ক্ষেত্রে তো হাত দিয়ে মুছতে হয়েছে, সেটার আনন্দটা অন্যরকম ছিল। মাটির ঘর লেপাটা একটা অন্যরকম লাগে না, মানে যে কোনো একটা যেভাবেই তুমি মানে ঘর মুছো না কেন, শুকানোর পর যে ঘরটা কি সুন্দর লাগে দেখতে, সেটা মাটির ঘরেই একমাত্র বোঝা যায়। আর এই পাকা ঘর তো খালি কোনো রকম তুমি সে মপ দিয়ে মুছো বা হাত দিয়ে মুছো, অত বোঝাই যায় না। তো যাই হোক, এই যে এদিকে মার খাটটা তো স্টিলের খাট, তো দেখি স্টিলের যে এই যে মানে মাথাগুলো আছে খাটের, তো এগুলো কীরকম একটা যেন হয়ে গেছে। তো অন্য একটা ন্যাকড়া এনে সেটাকে ধুয়ে মুছে মানে ধুয়ে জলটা নিগড়ে তারপরে এটা মুছে নিচ্ছি, কারণ বিছানাটা একটু পরেই করা হবে। তো খাটের মাথাটা যদি এরকম নোংরা থাকে তাহলে দেখতে কতটা খারাপ লাগবে, তাই না? রাত্রি এখন বাজে 7:30টার মতো। ও গেছে হচ্ছে বাজার আনতে, কারণ রাতে কি রান্না করব। তারপরে জিজ্ঞেস করছিল কি আনবে, তা আমি বলি সব কিছুই তো লাগবে, মশলা থেকে শুরু করে একদম আলু পেঁয়াজ তারপরে সবজি সবই লাগবে। তো ও লিখে নিয়ে গেছে একদম আনার জন্য, নাহলে আবার ভুলে যাবে। সেই কারণে ঠাকুরঘরটাও আমি কালকে গুছাবো, আজকে তো যতটুকু পেরেছি একদম ঠাকুরের আসন টাসন সব কিছু মুছে রেখেছি, কিন্তু মানে বাকি যে আরও পরিষ্কার করা, যেমন মডিউলারটা যেটা নিলাম দেখলে এখনই, এটা ঠাকুরঘরের, তো ওটার মধ্যে যত মানে দুনিয়ার জিনিসপত্র আছে, তো সব জিনিস তো আর মানে ব্যবহার করার জন্য আর এখন আর যোগ্য নেই, মানে সেটাকে আমার ফেলে দিতে হবে। আর যেগুলো ভালো আছে সেগুলোকে মুছে টুছে পরিষ্কার করে রাখতে হবে। আর ও বলছিল এখনও তুমি কাজ করে যাচ্ছ, পুরো ধাওয়া দিচ্ছিল আমাকে। তো আমি ওকে বললাম আরে আমি ঠাকুর ঘরে কোনো কাজ করতে যাইনি, আমি শুধু মডিউলারটা রেখে এসেছি। বলছিল যে একদিনই কি তুমি সব করতে চাও, দিয়ে তারপর অসুস্থ হবে। ওকে আমি আবার ধাওয়ার উপর আবার ধাওয়া দিলাম, হ্যাঁ তাহলে তুমি করো, আমি করছি, একটু তো মনে সাহস দিবে সেটা না, তুমি এসে আমাকে উল্টো ধমক দিচ্ছ। এই হচ্ছে কথা, মানে এত কাজ করতে নিয়ে এখন তো তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে হাসছি, কিন্তু সেই সময় মানে কেউ ভালো কথা বললেও আমার এত মানে খারাপ লাগছিল না। মানে আমার মাকে একবার আমি ফোন করেছিলাম, মা কেন যে আসলাম আমি এখানে, মানে এতটা কাজের চাপ, এতটা মানে পরিশ্রম, যেটার জন্য শুধু মনে হচ্ছিলো ইস কেন যে আসলাম আমি এই সময়, শরীরটা তো ভালো নেই, সেই কারণেই আর কি। এই দেখো বিছানার চাদর পাতলো, দুটো চাদর পাতা আছে এখানে, নিচেরটা একটু ছেঁড়া, ওই জন্য উপর আরেকটা পাতা হয়েছে। সারাটা দিন গেছে তোমাদের সামনে এসে এইভাবে কথা বলতে পারিনি, এতটা আজকে পরিশ্রম হলো মানে বলার বাইরে। কোমর থেকে পা এত ব্যথা, আমি মানে বাঁকা হলে সোজা হতে পারছি না, সোজা হলে বাঁকা হতে পারছি না, ঘরের মধ্যে তো ঢুকাই যাচ্ছিল না, দেখলেই তো কেমন পরিস্থিতি। আর এগুলো সারতে সারতে একদম আমি স্নান করেছি তখন 8টা বাজে, 8টা কি 8:30 বাজে, ঘুটুনকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি স্নান করেছি। তো এখন এই যে 5-10 মিনিট আধা ঘন্টা
5-10 মিনিট ও না আধা ঘন্টা শুয়ে থেকে একটু কোমরটাকে করে এখন আবার মানে করে করে আসলাম এখানে। না আসলে তো রান্না হবে না। এই যে এখানে আমি এখন ওভেন টোভেন সবকিছু মুছতে হবে, ভালো করে মোছা হয়নি কিচ্ছু। আর এদিকে যে ও মাছ এনেছে, তো মা এটা মাছটা ধুয়ে এখানে রেখেছে, আর এই বাসন কোসন গুলো মা ধুয়ে এখানে রেখেছে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। দুপুরবেলা খিদের চোটে কি যে করবো, এক একজনের কথা মুখ দিয়ে বেরোচ্ছে না। মিকিটাকে তাও ওই যে কাকিমা ভাত দিয়েছিল জন্য খেয়েছে, আর আমাদের তো অবস্থা পুরো খারাপ, এত খিদে পেয়েছে। তারপরে যে হোটেল থেকে খাবার এনে খাওয়া হলো। তো এখন হচ্ছে আমি যে এখানে রান্না করব, কারণ প্রত্যেক সময় ওই হোটেল থেকে খাবার এনে খাওয়াটা একদমই ঠিক না। যেহেতু এখন সবকিছু ঠিকঠাক হলো, গোছানো হলো, এখন একটা সিদ্ধ ভাত মাছের ঝোল রান্না করি, তাহলে শান্তি মতো রাতে দুটো খেতে পারবো। ভেবেছিলাম আমার কাজ হয়তো শেষ, কিন্তু স্নান করে এসেও যে আমার এই কাজগুলো করতে হবে সেটা একদম মাথায় ছিল না। যদিও তখন মুছে টুচে গেছি, কিন্তু একদম মানে ভালোভাবে পরিষ্কার করা যেটা সেটা করা হয়নি। মাও এখানে টুকটাক কি করছিল দেখলাম, কন্টেনারগুলো এই ঘর থেকে ওই ঘরে নিয়ে রেখেছিল, মানে তিনজনই টুকটাক কিছু করছিলাম, কিন্তু পুরো ভারী কাজটা আমার উপর দিয়ে গেল আর কি সারাটা দিন। কারণ যতই বলো, কল্লোল হচ্ছে ছেলে একজন, আর পুরুষ মানুষের কাজ তো জানোই, ও তো মহিলাদের মতো এত ভালো করতে পারবে না। আর মার তো হয়েছে বয়স, তো উনি যেমন তেমন মানে হয়েছে এরকম আর কি, যে একটা করলেই হলো, মানে বয়স হলে যা হয়। কিন্তু আমাদের যারা আর কি আমরা কম বয়স, তারা দেখবে একটা জিনিস যদি ভালো করে পরিষ্কার না হয়, একটা কেমন যেন হয় যে ইস এটা ভালো করে পরিষ্কার হয়নি, আবার করব, বা ঘরটা গুছানো হয়নি আবার গুছাবো, এরকম একটা মানে হয়। তো এটাই হচ্ছে আমার ক্ষেত্রে হয়েছে। তো মনে হচ্ছিল যে থাক আজকে কালকে করব, কিন্তু আবার বলছে না এরকম নোংরা অবস্থায় রান্না করব, নোংরা অবস্থায় খাবো, কীরকম একটা লাগে না। তো রান্নার জায়গাটা সবার আগে পরিষ্কার করে রাখা উচিত। তারপরে ওভেনটা সরিয়ে এই জায়গায় একদম পুরো ডিপ পরিষ্কার করে নিয়েছি। যদিও এখানে মানে ভিমবার বা সাবান টাবান দিয়ে ভালো করে পরিষ্কার করা লাগতো, কিন্তু যেহেতু আমি স্নান করে নিয়েছি আর রাত্রি বাজে 8টা, এখন যদি এগুলো করতে যাই তাহলে রান্না কখন করব আর রাতে কখন খাবো। তখন দুপুরবেলা হোটেল থেকে মানে এনে খাওয়া হয়েছে, কিন্তু সেই হোটেলের খাবার বারবার খাওয়াটা একদমই স্বাস্থ্যসম্মত না। মানে আমার ক্ষেত্রে আমি আমার কথা বলছি, যেহেতু আমার ওষুধ চলছে, এত পাওয়ারফুল ওষুধ চলছে, আর এই ওষুধগুলোর জন্য আমার শরীরের মধ্যে কতটা কি পরিবর্তন সেটা আমার সাথে যারা থাকে তারা দেখছে, আর আমার শরীর জানে। তো এই অবস্থায় নিশ্চয়ই বাইরের খাবার দাবার এতটা খাওয়া উচিত না, যার কারণে এবার কিন্তু খাবার নিয়ে এসেছিলাম সাথে করে আমরা। আরেকটা জিনিস আমাদের মারাত্মক ভুল হয়েছে, মানে কি বলতো, যতবারই বাড়ি আসে সবাই বলে যে গোপালকে নিয়ে যাবে, গোপালকে এরকম খালি করে রাখতে হয় না। তো আমরা কিন্তু ছোটো থেকে আমার মাকে দেখেছিলাম যে মানে গোপাল যে ছিল আমাদের আসনে, কোথাও ঘুরতে গেলে গোপালকে পুজো দিয়ে ভালো করে মানে ভক্তি করে তারপর রেখে যেত, কখনো নিয়ে ট্রাভেল করতে দেখিনি, আর কাউকে দিয়ে যেতেও দেখিনি। তো সেটা আগের ছিল। এখন যত আপডেট হচ্ছে মানুষের মধ্যে, এগুলোও যেন আপডেট হচ্ছে যে গোপালকে নিয়ে যাওয়াটা। তো এবার আমাদের তো মানে আগের থেকে ছিল যে এবার খাবার নিয়ে আসবো ট্রেনে। তো যেহেতু চিকেন, ও বলছিল চিকেন রান্না করলে চিকেনটাই নিয়ে যাব, মাথায় এক ফোঁটা ছিল না যে সাথে গোপাল যাবে। মানে এতটা খারাপ লাগছিল। তারপরে ঠাকুরের কাছে দুজনেই ক্ষমা চাইলাম যে ভগবান আমাদের ভুল হয়ে গেছে, কারণ আমাদের তো এরকম করার কোনো কথাই ছিল না, আমরা তো কোনোদিনও এগুলো করিনি না। তো এইবার এমন একটা ব্যাপার হয়েছে যে প্রথমবার গোপালকে এনেছি, আর প্রথমবারই এমন একটা কীর্তি। তো ভীষণ খারাপ লাগছিল যে এটা আমরা কি করলাম। আর কোনোদিন যদি কোথাও যাই তো গোপুকে এক হলে আমি ঘরে মানে পুজো দিয়ে বলে আসবো যে ঠাকুর এই কদিন তুমি আমার মানে ক্ষমা করো, আমি এসে পুজো করব, বা যেটাই বলার আমি সেটা বলবো, আর নয়তো কাউকে দিয়ে আসবো। কিন্তু সাথে করে ট্রেভেল করার মতো সেই রকম নিয়ম নিষ্ঠা কিছুটাই কিন্তু নেই। নিষ্ঠা বলে যে মন থেকে অবশ্যই করেছি, কিন্তু যে একটা নিয়ম যে মাছ মাংস খাওয়া যাবে না, বা এই যে আমরা বাথরুম যাচ্ছি, পাবলিক টয়লেট না, সবাই যাচ্ছে টয়লেটে, সেই কাপড়েই হয়তো এসে ঠাকুরকে ধরছি, বা ওই ট্রেন থেকে নেমে আবার নিয়ে আসছি, তো এগুলো তো করা ঠিক না। তো ওই জন্যই আর কি। যাই হোক, এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি আবার দুনিয়ার কাজ শুরু করেছি, কারণ এই যে সেলফটা, এটার মধ্যে তো আমার কোটো রাখতে হয়। তো এইটার মধ্যে দেখি পুরো নোংরা হয়ে আছে, গুণের গুঁড়া টুড়া কী পড়ে আছে। তো এইগুলো কাজ আর কি সব পরিষ্কার করে নিলাম, মানে টোটালি রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর এই যে আমি তরকারি আলাদা করে রেখেছি কালকের জন্য আর আজকে রাতের জন্য। আর এখন এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কড়াইয়ে দিলাম, কারণ এই যে মাছের তেল আছে, তো সেটাকে আর কি ভাজবো। তো একটু সামান্য লবণ দিয়ে ঢেকে দেব। তারপরে যখন পেঁয়াজটা একটু মানে সেদ্ধ একটু ভাজা ভাজা হবে, তারপরে এর মধ্যে তেলটা দিয়ে আর কিছুক্ষণ নাড়িয়ে তারপরে আর কি নামিয়ে নেব। আমার রান্নাও শেষ, কারেন্টও চলে গেছিলো।
তো তারপরে এটা বন্ধ করে দিয়ে ওই ঘরে ছিলাম, এখন এই যে কারেন্ট আসলো। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, এত শরীর খারাপ লাগছে আর বলার মতো না। মানে আমার খালি এখন মনে হচ্ছে কেন যে বাড়ি আসলাম, শুধু এটা মনে হচ্ছে, ইস বাড়ি কেন যে আসলাম, আর বাড়ি এসে নাম নেবো না, এরকম শুধু মনে হচ্ছে। তো রান্না হয়ে গেছে, এখন এই যে ও খাবে কখন, মা বাড়ির দিকে ঘুমিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই তেল চচ্চড়ি। চচ্চড়ি বলতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। ওই দেখো এখন ইয়ে হচ্ছে, জানি না এটা খেতে কেমন হবে, রুই মাছের তেল। আর এগুলো কি বলতো, এগুলো কি এখন? সারাদিন পর এত ক্লান্ত লাগছে, মানে ভাতও খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন এখন বিছানায় একটু শুই। মানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, কোমরের এত ব্যথা, কোমর থেকে পা প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে। মানে যেটা অনেক দিন পর হয়েছে আমার, এরকম কোমর ব্যথা তো সচরাচর হয় না, কিন্তু আজকের কাজের অতিরিক্ত চাপের জন্য কিন্তু এটা। তো যাই হোক, তারপরে মনে শান্তি হলো যে ঘরটা তো ভালো করে পরিষ্কার করলাম, আরও করতে হবে যদিও। তো যাই হোক, আজকে চলো, অনেক লং ভিডিও হয়ে গেছে, আজকের মতো গুড নাইট, টাটা।